এক যুগে মাথাপিছু আয় বেড়েছে ১৭০% বেশি। সরকারের কার্যকর পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদী নীতির সুফল। পোশাক খাতে এপ্রিল পর্যন্ত লোকসানের আশঙ্কা, আরও ৬ মাসের জন্য প্রণোদনা সহায়তা চায় বিজিএমইএ। এবং নিজস্ব নীতিমালায় ভোক্তা, ক্ষুদ্র ও স্বল্পমেয়াদী কৃষি ঋণ দিতে পারবে ব্যাংকগুলো, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। গেল এক যুগে দেশের জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, রেমিটেন্স, রপ্তানি সহ বিভিন্ন অর্থনৈতিক সূচকে বড় অগ্রগতি হয়েছে। এই সময় মাথাপিছু আয় বেড়েছে ১৭০%-এর বেশি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে প্রায় ৬ গুণ। বিশেষজ্ঞদের মতে সরকারের কার্যকর পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদী নীতি প্রণয়নের সুফল এটি। এই ধারাবাহিকতা থাকলে ২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ। ১২ বছর আগে আওয়ামী লীগ সরকারের সামনে মূল চ্যালেঞ্জ ছিল বিশ্বমন্দা মোকাবিলা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এ সময় মূল্যস্ফীতি ৭.৫% থেকে ৫.৫%-এ দাঁড়িয়েছে। দারিদ্র্য বিমোচনেও বড় সাফল্য দেখিয়েছে সরকার। ২০০৮ সালে দারিদ্র্য ও অতিদারিদ্র্যের হার ছিল যথাক্রমে ৩৫% ও ২১%। সবশেষ হিসেবে দেশে দারিদ্র্যের হার ২.৫% এবং অতিদারিদ্র্য অর্ধেকে নেমেছে। ২০০৮-৯ অর্থবছরে মাথাপিছু আয় ছিল $৭৫৯। এখন তা ৩ গুণের বেশি বেড়ে $২,০০০ ছাড়িয়ে গেছে। সম্প্রতি মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়ানোর পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। ২০০৮-৯ অর্থবছরে রপ্তানি আয় ছিল $১৫.৫ বিলিয়ন, আর গেল অর্থবছর তা দাঁড়িয়েছে $৩৪ বিলিয়ন কাছাকাছি। একইভাবে রেমিটেন্সের পরিমাণ বেড়েছে দ্বিগুণ। $১০ বিলিয়ন কম রেমিটেন্স ২০১৯-২০ অর্থবছরে ছাড়িয়ে গেছে $১৮ বিলিয়ন, আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $৪৩ বিলিয়ন। আমরা খুব সঠিক পথে আছি। আমাদের একটা যেটা বাড়তি সুবিধা সেটা হলো সেই যে ম্যাক্সওয়েলের ভাষায় লিডার ইজ ওয়ান হু নোজ দি ওয়ে, হু শোজ দি ওয়ে অ্যান্ড হু গোজ দি ওয়ে। আমাদের যে নেতা জনবন্ধু শেখ হাসিনা, তিনি একেবারে হাতে কলমে এটা প্র্যাকটিস করছেন, নেতৃত্বটা। গত ১০ মাসে করোনা মহামারী মোকাবিলা করতে গিয়ে বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় সব দেশের অর্থনীতি হোঁচট খেয়েছে। তবে এর মধ্যেও কিছুটা অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে বাংলাদেশ। আন্তর্জাতিক গবেষণা সংস্থার তথ্য মতে বাংলাদেশ এখন বিশ্বের ৪১তম বড় অর্থনীতির দেশ। তো ১০-১১ বছরে ৩.৫ গুণ, এটা একটা বিশাল জাম্প। অর্থনীতির ইতিহাস আছে বিশ্বজনীন, সেখানে খুব কম উদাহরণই আছে এই ধরনের। ২০১৫ সালে নিম্ন আয়ের দেশ থেকে বেরিয়ে মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ। এখন টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছে দেশ। গেল এক যুগে বেশিরভাগ আর্থসামাজিক সূচকে ভালো অগ্রগতি হয়েছে বাংলাদেশের। আর এবছর দেশের জন্য সবচেয়ে বড় সুখবর হতে পারে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার চূড়ান্ত সুপারিশ করবে জাতিসংঘ। তবে বিশ্লেষকরা বলছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা সহ নানা চ্যালেঞ্জ নিয়েই সরকারকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। উমনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর প্রভাবে ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কিছুটা কমে ১.৬% হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক, যেখানে একই সময়ের জন্য জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮.২% নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার ওয়াশিংটন থেকে প্রকাশিত সংস্থাটির গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট শীর্ষক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। তবে এই অর্থ বছরে কমলেও আগামী অর্থ বছরে প্রবৃদ্ধি কিছুটা বেড়ে ৩.৪% হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়, করোনার কারণে পোশাক রপ্তানিকারী দেশগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড ও ভোক্তা চাহিদা কমেছে। ফলে রপ্তানি আয় কমে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। এছাড়া জ্বালানি তেলের দাম কমায় উপসাগরীয় দেশগুলোর রাজস্ব সংকটের নেতিবাচক প্রভাব পড়বে প্রবাসী আয়ে। এতে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার মাঝারি ধরনের হবে বলে জানায় বিশ্বব্যাংক। তবে করোনাকালেও জিডিপি প্রবৃদ্ধিতে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান বেশ ভালো।
6 মাসের জন্য আবারও প্রণোদনা সহায়তা চায় তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ। সংবাদ মাধ্যমে পাঠানো খোলা চিঠিতে সংগঠনটির সভাপতি রুবানা হক জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সৃষ্ট অনিশ্চয়তা এবং এখনও টিকা না পাওয়ায় প্রভাব পড়েছে দেশের তৈরি পোশাক খাতে। এ ধারা চলতে থাকলে দেশের প্রধান রপ্তানি আয়ের এই খাতের অবনতি চলতি বছরের এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় প্রণোদনা সহায়তা ছাড়া হুমকির মুখে পড়বে এই খাত সংশ্লিষ্টরা। করোনার ক্ষতি সামাল দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টার সময় দ্বিতীয় ঢেউয়ে নতুন সংকট তৈরি হয়েছে বলে খোলা চিঠিতে উল্লেখ করা হয়েছে। ইপিবির সবশেষ তথ্য অনুযায়ী অর্থ বছরের প্রথম 6 মাসে তৈরি পোশাক খাতে 2.99% নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন, দ্বিতীয় ঢেউয়ের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে ব্যবসায়িক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে, তাই পর্যাপ্ত ক্রয়াদেশ পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় আবারও প্রণোদনা সহায়তা দরকার। এখন থেকে ব্যাংকগুলো নিজস্ব নীতিমালা অনুযায়ী ভোক্তা, ক্ষুদ্র ও স্বল্প মেয়াদী কৃষি ঋণ বিতরণ করতে পারবে, এই অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ নীতিমালা ইন্টারন্যাশনাল ক্রেডিট রিস্ক রেটিংয়ের প্রয়োজন নেই। বুধবার এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ভোক্তা ও ক্ষুদ্র ঋণ দেওয়ার ক্ষেত্রে 50 লাখ টাকার বেশি এবং উৎপাদনশীল ক্ষুদ্র উদ্যোক্তাদের সর্বোচ্চ 1 কোটি টাকা ঋণ দেওয়ার জন্য নিজস্ব নিয়ম অনুসরণ করতে পারবে ব্যাংকগুলো। এর বাইরে সব ধরনের ঋণ বিতরণে ICRR নীতিমালা অনুসরণ করতে হবে। ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, বীমা সংস্থা, মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক, স্টক ব্রোকারেজ এবং বেসরকারি সংস্থাগুলোকেও এই সুবিধার আওতায় আনা হয়েছে। এসব ঋণ বিতরণে প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার সরঞ্জাম এবং ঝুঁকি নিরসন কৌশল ব্যবহার করতে পারবে। গ্রাহক ভোগান্তি কমিয়ে সেবা দ্রুত এবং সহজ করতে আমদানি রপ্তানিতেও চালু হলো পেমেন্ট সিস্টেম। এ লক্ষ্যে সোনালী ব্যাংকের সাথে একটি সমঝোতা স্মারক সই করেছে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর CCIND। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এর ফলে গ্রাহকদের ভোগান্তি কমে আমদানি রপ্তানি সহজ হবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। অনুষ্ঠানে জানানো হয়, পেমেন্টের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসে ব্যাংকিং করতে পারবেন, ফলে তাদের সময় ও খরচ কমবে। অন্যদিকে CCIND কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে চালানের তথ্য পাবেন, ফলে আমদানি ও রপ্তানি সেবাগুলো আবেদনের সঙ্গে সঙ্গে অনুমোদনের প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। পেমেন্ট সেবার মাধ্যমে গ্রাহকরা ক্যাশ অন কাউন্টার, অনলাইন অ্যাকাউন্ট ট্রান্সফার, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ডেবিট বা ক্রেডিট কার্ড সহ অন্যান্য পেমেন্ট সিস্টেম ব্যবহার করে অনলাইনে মূল্য পরিশোধ করতে পারবেন। এক যুগ আগে নির্বাচনী ইশতেহারে রূপকল্প 2021 ঘোষণার মাধ্যমে লোডশেডিং পীড়িত জনগোষ্ঠীকে আলোর স্বপ্ন দেখায় আওয়ামী লীগ। ক্ষমতায় এসে সে প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছে দলটি। আর এই সাফল্যের সুফল পৌঁছেছে মাঠঘাট, চরাঞ্চল, দুর্গম পাহাড়েও। বাস্তবে রূপ নিয়েছে ঘরে ঘরে বিদ্যুৎ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, শতভাগ বিদ্যুতায়িত জেলা বা উপজেলার স্বপ্ন। 2009 সালের আগে লোডশেডিং ছিল নিত্যদিনের সঙ্গী। কখন বিদ্যুৎ আসবে অপেক্ষার প্রহর গুনতেন গ্রাহক। কিন্তু মাত্র 12 বছরেই পাল্টে গেছে দৃশ্যপট। বিদ্যুৎ খাতের গবেষণা ও পরামর্শক সংস্থা পাওয়ার সেলের তথ্য বলছে, দেশে বিদ্যুৎ কেন্দ্র এখন 141টি। 2009 সালে এ সংখ্যা ছিল 27। এ সময় বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 4942 মেগাওয়াট থেকে পৌঁছেছে 24421 মেগাওয়াটে। আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেয়ার আগে 47 ভাগ মানুষ ছিল বিদ্যুতের আওতায়, এখন তা হয়েছে 99 ভাগ। আর আড়াই গুণ হয়েছে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ। অন্ধকারে ছিলাম, এখানে কৃষিকাজ করা এইসব আগে খুব দুর্ভোগে ছিল। এখন বিদ্যুৎ হাতে আমাদের খুব উন্নতি হয়েছে। সেখানকার আমরা বিদ্যুৎ ঘরে ঘরে পেয়েছি, আমাদের ঘরে লেখাপড়ার অনেক সুবিধা হয়েছে। ধান ভাঙা মেশিন একটার কাছে 2টা 3টা হয়েছে, অনেক সুবিধাই হয়েছে আমাদের। উৎপাদনের পাশাপাশি বেড়েছে বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ সক্ষমতা। গত এক যুগে নতুন করে বিদ্যুতের সুবিধায় এসেছে 2,83,00,000 গ্রাহক। আর বিতরণের ক্ষেত্রে সিস্টেম লস 14% থেকে নেমে এসেছে 8.5%। 2009 সালে আওয়ামী লীগ সরকারের আমাদের ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল, নির্বাচনী ওয়াদা ছিল 2021 সালের মধ্যে সবার ঘরে আমরা আলোকিত করব। বিদ্যুতের কারণে শিল্প বেড়েছে, বিদ্যুতের কারণে সকলের ঘরে আলোকিত হয়েছে, মানুষের সাহস সঞ্চয় হয়েছে, মানুষ উৎফুল্ল হয়েছে। এখন আর বিদ্যুৎ কখন আসবে এটা জিজ্ঞেস করে না, বরং সবসময় বিদ্যুৎ পায়। কোনো ক্রমে যদি বিদ্যুৎ যায় তাহলে প্রশ্ন করে বিদ্যুৎ কেন গেল, কারণটা কি সেটা জানতে চায়।
সো এই পারসেপশনটা কিন্তু আমরা মানুষের মধ্যে চেঞ্জ করতে পেরেছি। বিশ্লেষকেরা বলছেন, বিদ্যুৎ খাতে নানা সাফল্যের পর বর্তমান সরকারের সামনে এবার চ্যালেঞ্জ সবাইকে কম দামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যসূচক কমলেও লেনদেন বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এই সময় ডিএসইতে লেনদেন বেড়েছে 131 কোটি টাকা এবং দর বেড়েছে 50 ভাগ প্রতিষ্ঠানের। বৃহস্পতিবার ঢাকার শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী অবস্থায় লেনদেন শুরু হলেও শেষ হয় সূচক পতনে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 18.42 পয়েন্ট কমে অবস্থান করছে 5621 পয়েন্টে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে 1708 কোটি 10 লাখ টাকার শেয়ার। হাত বদলে অংশ নেওয়া 362টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে 181টির, কমেছে 121টির এবং অপরিবর্তিত রয়েছে 60টি প্রতিষ্ঠানের শেয়ার দর। আজ ডিএসইতে সবচেয়ে বেশি হাত বদল হয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি বেক্সিমকোর শেয়ারের এবং শতাংশের দিক থেকে দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফার কেমিক্যালস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 55.78 পয়েন্ট। লেনদেন হয়েছে 70 কোটি 55 লাখ টাকার শেয়ার। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 84 টাকা 90 পয়সায়। যুক্তরাজ্যে পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 118 টাকা 38 পয়সায়। ইউরোর দর বেড়েছে, বিনিময় হয়েছে 106 টাকা 78 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1 টাকা 22 পয়সায়। সৌদি রিয়ালের দর কমেছে, বিনিময় হয়েছে 22 টাকা 74 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে 23 টাকা 23 পয়সায়। কুয়েতে দিনারের দর বেড়েছে, বিনিময় হয়েছে 281 টাকা 57 পয়সায়। বেড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর, বিনিময় হয়েছে 21 টাকা 27 পয়সায়। শেষ করব অর্থনীতি সারাদিন, শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। একযুগে মাথাপিছু আয় বেড়েছে 170% বেশি, সরকারের কার্যকর পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদী নীতির সুফল। পোশাক খাতে এপ্রিল পর্যন্ত লোকসানের আশঙ্কা, আরও 6 মাসের জন্য প্রণোদনার সহায়তা চায় বিজিএমইএ। নিজস্ব নীতিমালায় ভোক্তা, ক্ষুদ্র ও স্বল্পমেয়াদী কৃষি ঋণ দিতে পারবে ব্যাংকগুলো, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।